আমার এখানে কথা বলতে ইচ্ছে করছে না। গেট আউট। শুভ্রর কণ্ঠের সেই হাড় হিম করা সুর শুনে হৃদির কলিজা কেঁপে উঠল। শুভ্র যে তার ওপর কতটা চরমভাবে রেগে আছে তার প্রমাণ এখন একদম স্পষ্ট। হৃদি তবুও বুক বেঁধে সাহস করে দু এক পা এগিয়ে গেল। ও খুব করুণ গলায় বলল, শুভ ভাই, বিশ্বাস করুন তখন আমি কিভাবে মারলাম আমি নিজেও জানি না। আমি জাস্ট বুঝতে পারিনি হাতটা কিভাবে উঠে গেল। প্লিজ আপনি আমার মাফ করে দিন। শুভ্র এবার দাঁতে দাঁত চেপে হিস হিস করে উঠল। ওর চোয়াল রাগে শক্ত হয়ে আসছে। ও আবারও বলল, তুই যাবে এখান থেকে? তোকে এখন আমার জাস্ট সহ্য হচ্ছে না। নতুন করে আর মার খেতে না চাইলে এখনই চলে যা সামনে থেকে। হৃদির বুকের ভেতরটা থর থর করে কাঁপছিল, কিন্তু শুভ্রর এই অবহেলা সহ্য করার চেয়ে ও মার খাওয়াকেই সহজ মনে করল। ও এবার সাহস করে প্রায় কেঁদে ওঠা ভাঙা কণ্ঠে বলল, যাবো না। মারতে চান তাহলে মারেন। যদি আমাকে মেরে আপনার বুকের ভেতরে রাগটা একটু কমে তাহলে মেরেই সব মিটিয়ে নিন। কিন্তু দয়া করে এভাবে মুখ ফিরিয়ে রাগ করে থাকবেন না। আপনার এই চুপ থাকাটা আমি সহ্য করতে পারছি না। হৃদির প্রতিটি শব্দ শুভ্রর বুকের ক্ষততে যেন নুনের ছিটে দিচ্ছিল। ওর ভেতরটা যেমন কষ্টে দুমড়ে মুচড়ে যাচ্ছিল, তেমনি রাগে শরীর রি রি করে উঠছিল। শুভ্র কিছু না বলে নিজের নিচের ঠোঁটটা দাঁতের দাঁত চেপে কামড়ে ধরল। ও আপ্রাণ চেষ্টা করছে নিজের ভেতরের আগ্নেয়গিরিটাকে শান্ত করতে। শুভ্রকে এভাবে পাথরের মতো নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদির বুকের ভেতরটা পাথর হয়ে এলো। ও খুব আলতো করে শুভ্রর কাঁধে হাত রেখে কান্না মাখা কণ্ঠে বলল, কথা বলবেন না? প্লিজ মাফ করে দিন না। আমি তো বলছি আমি নিজেও জানি না আমি কি করেছি। আপনি যখন আমাকে বলেন পরপুরুষের ছোঁয়া পেতে আমার ইচ্ছে করে তখন আমার কেমন যেন লাগলো আর হাতটা উঠে গেল। আচ্ছা শুভ্র ভাই, আপনি এমন কেন? এই ভালো তো এই রাগ, আবার কখনো আমাকে কারো পাশে দেখতে পারেন না, এসব কেন করেন আপনি? হৃদির শেষ কথাগুলো শুনে শুভ্রর বুকের ভেতরটা ধক করে উঠল। ওর হৃদপিণ্ডের ঠিক মাঝখানটায় যেন কেউ ধারালো ছুরি চালিয়ে দিল। হৃদি জানে না ও ঠিক কতটা ভালোবাসে তাকে, কিন্তু পরক্ষণে শুভ্র নিজেকে শক্ত করে নিল। ওর চোখ মুখ আবারও পাথরের মতো কঠিন হয়ে উঠল। হঠাৎ কোনো কথা না বলে ও হৃদির হাতটা খপ করে ধরে ফেলল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই ও হৃদিকে হিড়িহিড়ি করে টেনে রুমের দরজার বাইরে বের করে দিল। তারপর দরজার এপাশ থেকে চরম আক্ষেপে আর যন্ত্রণায় ফেটে পড়ে বলল, জাস্ট লিভ হৃদি। তুই আমার সামনে আসিস না। তোকে দেখলে আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না। আই ফিল লাইক কিলিং ইউ অ্যান্ড দেন কিলিং মাই সেলফ। বলেই শুভ্র হৃদির মুখের ওপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। দরজার এপাশে হৃদি একদম নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে লইল। ওর চোখ ফেটে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। বুকের ভেতরটা কেউ যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে অবিরত কুচি কুচি করে কাটছে। হৃদির মনে হচ্ছে ওর চারপাশের বাতাস ফুরিয়ে আসছে। দম বন্ধ করা এক যন্ত্রণায় নিঃশ্বাস নিতেও ওর ভীষণ কষ্ট হচ্ছে। ওদিকে শুভ্র দরজাটা লাগিয়ে দিয়েই ওপাশে ধপ করে মেঝেতে বসে পড়ল। দরজায় পিঠ ঠেকিয়ে ও দুই হাতে নিজের মাথার চুলগুলো পাগলের মতো খামচে ধরল। কষ্ট হচ্ছে, অসহ্য কষ্ট হচ্ছে ওর। হৃদি তাকে মেরেছে, খুব অভিমান হয়েছে তার। হৃদি তার কোনো কথা রাখে না। হাজারবার নিষেধ করার পরও ও রাসেলের সাথে কথা বলে। প্রিয় মানুষের দেওয়া আঘাত যে কতটা বিষাক্ত হতে পারে সেটা শুভ্র আজ প্রতিটা নিঃশ্বাসে টের পাচ্ছে। শুভ্র শক্ত সামর্থ্য পুরুষ মানুষ, চাইলেও ও হৃদির মতো শব্দ করে ডুকরে কাঁদতে পারছে না। ও নিধির চুলগুলো আরও জোরে মুচড়ে ধরে দাঁতের দাঁত চেপে মনে মনে বিড়বিড় করে উঠল, কেন পাগল বানাচ্ছিস তুই আমাকে? ওয়াই আর ইউ ডুইং দিস টু মি? আমাকে কি তুই রাস্তার পাগল বানানোর কোনো ধান্দা করেছিস? আই এম জাস্ট গোয়িং ক্রেজি হৃদি। আই সোয়্যার আমার ইচ্ছে করছে তোকে মেরে আমি নিজেও মরে যাই। হৃদি কাপা হাতে চোখের লোনা জল মুছে অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় ধীর পায়ে হাঁটতে হাঁটতে নিজের রুমে চলে এলো। ওর বুকের ভেতরটা চিনচিন ব্যথায় বারবার মুচড়ে উঠছে। ও রুমে ঢুকতেই শুভ্রা ওকে দেখে একদম আতকে উঠল। শুভ্রা বিছানা ছেড়ে উঠে এসে হৃদির দিকে তাকিয়ে উৎকণ্ঠা নিয়ে বলল, কি রে, এত রাতে কোথায় গিয়েছিলি তুই? আর তোর চোখ মুখ এমন লাল কেন? চোখে পানি কেন হৃদি? কি হয়েছে তোর? তড়িঘড়ি করে ওড়নার আঁচলে চোখের লোনা জলটুকু মুছে নিল। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক দেখানোর চেষ্টা করে ও ধরা গলায় বলল, কিছু হয়নি রে, হঠাৎ চোখে কিছু একটা পড়েছে হয়তো। শুভ্রা ভ্রু কুঁচকে হৃদির বিধ্বস্ত চেহারার দিকে তাকালো। ওর এই অজুহাত শুভ্রার কানে একদমই ধোপে টিকল না। ও কিছুটা সন্দিহান গলায় প্রশ্ন করল, কিন্তু তোর চোখ দুটো তো জবা ফুলের মতো লাল হয়ে আছে। সত্যি করে বল তো কি হয়েছে? কোনো ঝামেলা হয়েছে কি? হৃদি এবার একটু বিরক্তির ভান করল যাতে শুভ্রা আর কথা না বাড়ায়। ও শুকনো গলায় বলল, আরে তুই শুধু শুধু জেরা করছিস কেন? বললাম তো কিছু হয়নি, এমনি ধুলোবালি লেগে গেল, চোখে জ্বালা করছে। আমার ভীষণ ঘুম পাচ্ছে রে।
কাল সকালে কথা হবে। গুড নাইট সোনা। বলেই হৃদি বিছানায় গিয়ে এক কোণে গুটি সুটি মেরে শুয়ে পড়ল। শুভ্রাও একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের লাইটটা অফ করে হৃদির পাশে শুয়ে পড়ল। অন্ধকার ঘরে হৃদির চোখে এক ফোঁটা ঘুম নেই। ওর বুকের ভেতরটা চিনচিন ব্যথায় বারবার দুমড়ে মুচড়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ মনের সাথে লড়াই করতে করতে একসময় ক্লান্তিতে ওর চোখের পাতা দুটো লেগে এলো। নিচ্ছিদ্র অন্ধকারে ঘেরা এক ব্যালকনিতে দাঁড়িয়ে আছে হৃদি আর শুভ্র। চারপাশটা কেমন হাড় হিম করা নিস্তব্ধ। হৃদি ডুকরে কাঁদতে কাঁদতে শুভ্রর কাছে বারবার ক্ষমা চাইছে। ও মিনতি করে বলছে, শুভ ভাই, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমায় মাফ করে দিন। এভাবে দূরে সরিয়ে রাখবেন না প্লিজ। কিন্তু শুভ্র পাথরের মতো হিমশীতল হয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখে আজ কোনো মায়া নেই। হৃদি মরিয়া হয়ে শুভ্রর হাত দুটো চেপে ধরে বলল, কেন এমন করেন আমার সাথে? আমার একটু ভালোবাসলে কি খুব ক্ষতি হয়ে যায় আপনার? তাছাড়া আমাদের তো বিয়ে হয়েছে, আমি আপনার স্ত্রী। একজন স্ত্রীকে ভালোবাসা কি স্বামীর কর্তব্য নয়? তাহলে আপনি কেন ভালোবাসেন না আমায়? শুভ্র তাচ্ছিল্য ভরা এক নিষ্ঠুর হাসি হাসল। ওর সেই অবজ্ঞার হাসি হৃদির বুকটা ফালা ফালা করে দিচ্ছে। শুভ্র অত্যন্ত ঘৃণার স্বরে বলল, I don't love a cheap girl like you. Whatever we had, it's gone now. Divorce দেবো তোকে আমি। I just hate you, হৃদি। শুভ্রর এই কথাগুলো শুনে হৃদির মনে হলো কেউ ওর মাথায় আস্ত একটা পাহাড় তুলে আছাড় মারল। মনে হলো এক বিষাক্ত ছুরি কেউ ওর বুকের ভেতর ঢুকিয়ে দিয়ে বারবার মোচড়াচ্ছে। অসহ্য যন্ত্রণায় হৃদি গগন বিদারী এক চিৎকার করে উঠল। না। এক চিৎকারে হৃদি বিছানায় ধরফর করে উঠে বসল। ওর শরীর থরথর করে কাঁপছে। কপাল বেশ শীতল ঘাম ঝরছে। বুকটা ধুকপুক করে পাগলের মতো ওঠানামা করছে। হৃদি অন্ধকার ঘরে চারপাশ তাকিয়ে দেখল সব নিস্তব্ধ। সে রুমে এবং বিছানায়। কয়েক মুহূর্ত সময় লাগল ওর বুঝতে যে এতক্ষণও স্রেফ এক ভয়াবহ দুঃস্বপ্ন দেখছিল। হৃদির সেই বিভৎস চিৎকার শুনে শুভ্রার ঘুম ভেঙে গেল। সে আতঙ্কে ধরফর করে উঠে বসে ধরা গলায় বলল, কি হয়েছে হৃদি? এভাবে চিৎকার দিলি কেনে তুই? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? হৃদি নিজেকে দ্রুত স্বাভাবিক করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করল। ও কাপা গলায় উত্তর দিল, ওই না, আসলে হ্যাঁ, ভীষণ ভয় পেয়েছি একটা বাজে স্বপ্ন দেখে। চারদিকে তখন ফজরের আজানের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। শুভ্রা হৃদির অবস্থা দেখে বিছানা থেকে নেমে রুমের লাইটটা অন করল। ও টেবিল থেকে পানির জগ নিয়ে এক গ্লাস পানি ভরে হৃদির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নে, এক নিঃশ্বাসে সবটুকু খেয়ে ফেল। তারপর বড় বড় করে শ্বাস নে, দেখবি ভয় একদম চলে যাবে। পানি খাও। হৃদি গ্লাসটা হাতে নিয়ে ধীরে ধীরে সবটুকু পানি খেয়ে নিল এবং লম্বা লম্বা কয়েকটা শ্বাস ফেলল। শুভ্রা ওর পিঠে হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে? হৃদি মাথা নেড়ে আলতো করে বলল, একটু ভালো লাগছে এখন। বলেই হৃদি বিছানা থেকে উঠে পড়ল। ও আর শুয়ে থাকতে চাইল না। সোজা ওয়াশরুমে গিয়ে অজু করে নিল। শুভ্রা উঠে গিয়ে অজু করে আসলো। দুই বান্ধবী মিলে অত্যন্ত শান্ত মনে ফজরের নামাজ আদায় করল। নামাজ শেষে তারা কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করল। এতে হৃদির অস্থির মনটা কিছুটা হলেও শান্ত হল। শুভ্রার চোখে তখনও রাজ্যের ঘুম লেগে আছে, তাই সে তেলাওয়াত শেষ করে আবার বিছানায় গা এলিয়ে দিল। কিন্তু হৃদির চোখে এক ফোঁটা ঘুম নেই। ওর দম বন্ধ লাগছে। মনটা একটু হালকা করার জন্য ও ধীর পায়ে ছাদের দিকে রওনা হলো। ছাদে পা রাখতেই হৃদি একদম পাথরের মতো থমকে গেল। ওর বুকের ভেতরটা হঠাৎ প্রচণ্ড জোরে ধক করে উঠল। ছাদের একদম কিনারের দিকে শুভ্র বুক টাউন দিচ্ছে। ওর পরনে কোনো শর্ট নেই, শুধু একটা শর্ট প্যান্ট। ভোরের আবছা আলোয় দেখা যাচ্ছে শুভ্রর পিঠের পেশি আর হাতের রগগুলো নীল হয়ে ফুলে উঠেছে। ঘামে ওর সারা পিঠ চিকচিক করছে। শুভ্র যেন নিজের ভেতরের সবটুকু রাগ আর যন্ত্রণা শরীরচর্চার মাধ্যমে উগরে দিতে চাইছে। ভোরের ওই শীতল হাওয়ায় শুভ্রর ঘামাক্ত শরীরের তেজ হৃদির নজর কাড়ল। ও এক মুহূর্তের জন্য নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলল। হৃদির মাথায় হুট করে সেই দুঃস্বপ্নের কথাগুলো বাজতে লাগল। মুহূর্তেই আতঙ্কে ওই বুকটা দুরু দুরু করে কাঁপতে শুরু করল। স্বপ্নটাও একদম ফজরের আজানের সময় দেখেছে। লোকে বলে ফজরের আজানের সময় দেখা স্বপ্ন নাকি বৃথা যায় না, কখনো কখনো তা অক্ষরে অক্ষরে বাস্তব হয়ে যায়। তাহলে কি ওর কপালে ওই সর্বনাশা বিচ্ছেদই লেখা আছে? সত্যি কি শুভ্র ওকে ডিভোর্স দিয়ে চিরতরে পর করে দেবে? ভাবতেই হৃদির বিকটা পাথরের মতো ভারী হয়ে এলো। নিঃশ্বাস নিতেও দমবন্ধ করা এক কষ্ট হচ্ছে ওর। হৃদির এই গভীর ভাবনার মাঝেই হঠাৎ কেউ ওর চোখের সামনে সজোরে তুড়ি বাজালো। হৃদি চমকে উঠে তাকিয়ে দেখে শুভ্রা দাঁড়িয়ে আছে।
শুভ্রা কিছুটা অবাক হয়ে বলল, কি রে, কোন রাজ্যে হারিয়ে গিয়েছিলি? কখন থেকে ডাকছি তোকে, কোনো সাড়া নেই কেন? রিদি যতটা সম্ভব নিজের কম্পিত কণ্ঠস্বর আর অস্থিরতা লুকিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল। ও দুই, সরি, খেয়াল করিনি। বলেই রিদি ছাদের দিকে চোখ দিল। দেখল শুভ্র ঠিক এই দিক দিয়েই ধীর পায়ে এগিয়ে আসছে। শুভ্রর সারা শরীর ঘামে চপচপ করছে, চোখগুলো লালচে আর ফোলা ফোলা, ঘামে ভেজা অবাধ্য চুলের গোছাগুলো কপালের ওপর লেপ্টে আছে। ওর শরীর থেকে যেন আগুনের হলকা বের হচ্ছে। শুভ্রকে দেখেই শুভ্রা হাসি মুখে বলে উঠল, ভাইয়া, শুভ সকাল। তুমি তো একদম ভিজে গেছো। শুভ্র একদম রিদির তাস কাটিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে শীতল আর কর্কশ গলায় উত্তর দিল। ব্যায়াম করলে শরীর ঘাম পেয়ে, জানিস না ইডিয়েট? শুভ্র নামার সময় একবারের জন্য রিদির দিকে চোখ তুলল না। ওর গায়ের তপ্ত ঘামের তীব্র ঘ্রাণ রিদির নাকে আছড়ে পড়ল। শুভ্রর ওই পাশ কাটিয়ে চলে যাওয়ার সময়কার উপেক্ষা রিদির বুকের ক্ষতটাকে যেন আরও গভীর করে দিল। ওর মনের ভেতর তখন একটা প্রলয়ঙ্করী ঝড় বয়ে যাচ্ছে। ওই স্বপ্নের রেশ আর শুভ্রর এই পাথরের মতো শীতল এড়িয়ে চলা ওকে যেন ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। সকালবেলা খাবার টেবিলে এক গুমোট নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই যার যার মতো চুপচাপ খাবার খাচ্ছে। শুভ্রর মাঝে কোনো ভাবান্তর নেই, ও অত্যন্ত ধীর স্থিরভাবে নিজের খাবার খেয়ে যাচ্ছে। কিন্তু রিদির অবস্থা একদমই ভিন্ন। ওর গলা দিয়ে একদলা খাবারও নামছে না। ও বারবার আর চোখে শুভ্রর দিকে তাকাচ্ছে, একটু মায়া কিংবা সামান্য একটু দৃষ্টির বিনিময় চাইছে ও। কিন্তু শুভ্র পাথরের মতো অটল। ও একবারের জন্য রিদির দিকে চোখ তুলছে না, যেন রিদি সেখানে উপস্থিতি নেই। শুভ্রর এই নির্লিপ্ত আর অচেনা রূপ রিদি কিছুতেই মানতে পারছে না। ও ভেতর থেকে একদম শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ খাওয়ার মাঝখানে শুভ্র প্লেট থেকে মাথা না তুলেই সোহান চৌধুরীর উদ্দেশ্যে বলল, আব্বু, কিছু কথা ছিল। সোহান চৌধুরী খেতে খেতে স্বাভাবিক গলায় বললেন, হ্যাঁ বল, কি বলবি? অফিসের একটা ডিলের জন্য আমাকে কাল 6টার ফ্লাইটে বাইরে যেতে হবে। কথাটা শোনা মাত্রই রিদির হাত প্লেটের উপর থেমে গেল। বুকের ভেতরটা হঠাৎ প্রচণ্ড জোরে ধক করে উঠল। মনে হলো কোনো এক ভয়াবহ খবর কেউ ওর কানে ঢেলে দিয়ে গেল। সোহান চৌধুরী কিছুক্ষণ ভেবে নিয়ে জিজ্ঞেস করলেন, লোকেশন কোথায়? শুভ্র নির্লিপ্ত মুখে জবাব দিল। কুয়েত। সোহান চৌধুরী আবার প্রশ্ন করলেন। কতদিনের জন্য? শুভ্র এবারও কোনো আবেগ ছাড়াই বলল। সেটা বলতে পারবো না, তবে আমার ফিরতে দেরি হবে। সোহান চৌধুরী খাওয়া থামিয়ে কিছুটা অবাক হয়ে বললেন, ফিরতে দেরি হবে মানে কি বলতে চাইছিস তুই? শুভ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ওর চেহারায় এক ধরনের ক্লান্ত নির্লিপ্ততা। ও খুব নিচু কিন্তু দৃঢ় গলায় বলল, আমি কিছুদিন একা থাকতে চাই। বলেই শুভ্র বাকি অর্ধেক খাবার পাতে ফেলে রেখে হাত ধুয়ে টেবিল থেকে উঠে চলে গেল। মুহূর্তের মধ্যে ডাইনিং টেবিলটা এক থমথমে নিস্তব্ধতায় ডুবে গেল। রিদির মনে হচ্ছে শুভ্র তাকে ছেড়ে চলে যাচ্ছে, আর কখনো ফিরবে না। শুভ্র যে তার ওপর অভিমান আর রাগ করেই দেশের বাইরে গিয়ে একা থাকতে চাইছে, এটা এখন ওর কাছে একদম স্পষ্ট। শুভ্রর এই অসহ্য আচরণ রিদি আর নিতে পারছে না। ওর বুকের ভেতরটা যেন কেউ জ্যান্ত ছিঁড়ে ফেলছে। বিষম কষ্টে ওর দম বন্ধ হয়ে আসছে। ভীষণ কান্না পাচ্ছে ওর। সবার সামনে এই কান্নার বেগ আটকে রাখাটা রিদির কাছে এখন জীবনের সবচেয়ে বড় লড়াই বলে মনে হচ্ছে। ও নিচু হয়ে প্লেটের দিকে তাকিয়ে রইল, যাতে কেউ ওর চোখের টলমল জলটুকু দেখতে না পায়। প্রতিটি সেকেন্ড যেন ওর কাছে এক একটা যুগের মতো দীর্ঘ মনে হতে লাগল। দেখতে দেখতে দিনটা যেন এক অদ্ভুত বিষণ্ণতায় গড়িয়ে গেল। কিছুক্ষণ আগেই তুর্য আর রিফাত চলে গেল। শুভ্র ওদের সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে সোজা নিজের রুমে ঢুকে পড়েছে। ঘরের আবহাওয়া এখন গুমোট, ভারী। শুভ্র এক মনে আলমারি থেকে কাপড়চোপড় বের করে ট্রাভেল ব্যাগে গুছিয়ে রাখতে লাগল। ওর প্রতিটি নড়াচড়া যান্ত্রিক, চোখের দৃষ্টিতে এক ধরনের হাড় হিম করা শূন্যতা। সহসা ঈশান রুমে ঢুকল। শুভ্রর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বস, সব রেডি। এইমাত্র ম্যানেজারের সাথে কথা হলো, কোনো সমস্যা হবে না। শুভ্র একটা শার্ট ভাঁজ করতে করতে নির্বিকারভাবে জবাব দিল। গুড। ঈশান কয়েক মুহূর্ত শুভ্রর শান্ত কিন্তু বিধ্বংসী চেহারার দিকে তাকিয়ে রইল। সাহস সঞ্চয় করে মিনমিনে গলায় জিজ্ঞেস করল, বস, আপনার কি ফিরতে খুব দেরি হবে? শুভ্র হাত থামাল না। শার্টের হাতা দুটো নিখুঁতভাবে ভাঁজ করতে করতে শীতল গলায় বলল, মন যেদিন বলবে চলে আয়, সেদিনে ফিরব, তার আগে না। ঈশান বুঝতে পারছে ভেতরে ভেতরে কোনো প্রলয় চলছে। ও দীর্ঘশ্বাস ছেড়ে খুব নিচু স্বরে শুধালো, বস, রিদির সাথে কি আপনার কিছু হয়েছে? মেয়েটা একদম চুপসে আছে। রিদির নামটা কানে যেতেই শুভ্রর চোয়াল শক্ত হয়ে এলো। হাতের মুঠোয় থাকা কাপড়টা সজোরে চিপে ধরল ও। চোখের কোণে চিকচিক করে উঠল এক চিলতে ক্রোধ আর চরম অবজ্ঞা।
দাঁতে দাঁত পিষে গম্ভীর স্বরে উত্তর দিল, আমি এ বিষয়ে একটা শব্দ বলতে চাইছি না ঈশান। গেট আউট। ঠিক সেই মুহূর্তে ধীর পায়ে রুমে ঢুকল হৃদি। দরজার আড়ালে দাঁড়িয়ে শুভ্র আর ঈশানের প্রতিটি শব্দ সে স্পষ্ট শুনেছে। সারাটা দিন এক ভয়াবহ যন্ত্রণায় কেটেছে ওর, কিন্তু এখন আর নিজেকে সামলাতে পারল না। হৃদিকে বিধ্বস্ত অবস্থায় ঘরে ঢুকতে দেখে ঈশান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। ও মৃদু স্বরে শুধালো, আরে রিদি, কিছু বলবে? হৃদি কোনো কথা বলতে পারল না, শুধু মাথা নিচু করে খুব ধীরে হ্যাঁ সূচক সায় দিল। ঈশান বিচক্ষণ ছেলে, ও পরিস্থিতি আঁচ করতে পেরে শুভ্রর দিকে একবার তাকিয়ে বলল, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বাইরে যাচ্ছি। ঈশান ঘর থেকে বেরিয়ে যেতেই এক অসহ্য নিস্তব্ধতা রুমটাকে গ্রাস করে নিল। শুভ্রর মধ্যে কোনো ভাবান্তর নেই, ও যেন হৃদির অস্তিত্বই টের পাচ্ছে না। ও আগের মতোই যান্ত্রিক হাতে কাপড়গুলো ব্যাগে ভরতে থাকল। হৃদি কয়েক পা এগিয়ে এলো শুভ্রর দিকে। ওর বুকের ভেতরটা আজ এক উন্মাতাল সমুদ্রের মতো উত্তাল, হাত পা থরথর করে কাঁপছে। সে অস্ফুট স্বরে কাঁপা গলায় প্রশ্ন করল, আপনি কি সত্যি চলে যাবেন শুভ ভাই? শুভ্রর হাত দুটো মুহূর্তের জন্য থমকে গেল। একটা তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। ও ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে হৃদির দিকে তাকালো। শুভ্রর সেই চোখের দৃষ্টি আজ অদ্ভুত রকমের শীতল, যেন কোনো এক অচেনা মানুষ দাঁড়িয়ে আছে সামনে। ও হৃদির চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত রুক্ষ আর নির্দয় গলায় বলল, কিছু বলা থাকলে সরাসরি বল, আর না হলে এখন এখান থেকে যা। এসব ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মতো মুড বা সময় কোনোটি আমার নেই। শুভ্রর এই বিষাক্ত কথাগুলো শুনে হৃদির মনে হলো কেউ ওর গলার কাছে সজোরে চেপে ধরেছে। কথা বলার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলছে ও। শুভ্র আবার কাজে মন দিল, যেন হৃদি একটা জড় পদার্থ ছাড়া আর কিছুই নয়। হৃদির চোখের বাঁধ ভেঙে অশ্রু নোনা জলের ধারা হয়ে গাল বেয়ে নামছে। সে কান্নায় ভেঙে পড়া গলায় বলল, এমন কেন করছেন শুভ ভাই? কেন আমাকে এভাবে তিলে তিলে মেরে ফেলছেন? শুভ্র হাতের কাপড়টা সজোরে ব্যাগের ভেতর গুজে দিল। তার চোয়াল শক্ত হয়ে আছে। সে হৃদির দিকে না তাকিয়ে খুব নিষ্পৃহভাবে বলল, জানি না, এভাবে তোকে ইগনোর করতে আমার ভালো লাগছে। এখন যাবি তুই এখান থেকে। হৃদি এবার ঝড়ের বেগে শুভ্রর একদম সামনে গিয়ে দাঁড়াল। তার দু চোখে তখন অভিমান আর যন্ত্রণার আগুন। সে চিৎকার করে বলে উঠল, কি করেছি আমি? কাল আপনাকে একটা থাপ্পড় মেরেছিলাম। এটাই কি আমার জীবনের সবচেয়ে বড় ভুল? এই সামান্য কারণে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? বলেই হৃদি শুভ্রর একটা শক্ত হাত নিজের দুহাতে জড়িয়ে ধরল। সে শুভ্রর হাতটা টেনে নিজের গালে ছোঁয়ালো, করুণ স্বরে মিনতি করে বলল, ঠিক আছে, আপনি আমাকে থাপ্পড় মারেন, একটা না আপনার যতটা খুশি মারেন, যত রাগ আছে সব আমার উপর মিটিয়ে নিন, কিন্তু প্লিজ এভাবে আমি এড়িয়ে চলবেন না। I just can't bear this pain, শুভ ভাই। আমি সহ্য করতে পারছি না আর। শুভ্রর শরীরের প্রতিটি শিরা উপশিরা রাগে রিরি করে উঠল। মুহূর্তের মধ্যে সে হৃদিকে হেঁচকা টানে দেয়ালের সাথে সজোরে চেপে ধরল। শুভ্রর হাতের আঙুলগুলো হৃদির বাহুতে দেবে বসেছে। সে হৃদির মুখের একদম কাছে নিজের মুখটা নিয়ে এসে হিসিয়ে বলল, থাপ্পড় দিতে বলিস? শোন হৃদি, থাপ্পড় যদি দেওয়ার থাকতো তবে ওই মেলাতেই তোকে চর কষাতে পারতাম। আর কি বললি? আমার এড়িয়ে চলা তুই সহ্য করতে পারছিস না কেন রে? খুব কষ্ট হচ্ছে তোর? কতটুকু কষ্ট? আমার তো মনে হয় না তোর বিন্দুমাত্র কষ্ট হচ্ছে, বরং তোর তো এখন অনেক খুশি হওয়ার কথা। আমি গিভিং ইউ স্পেস হৃদি। আমি তো তোকে আর কারো থেকে দূরে থাকতে বলছি না, কারোর সাথে কথা বলতে নিষেধ করছি না। তোকে একদম তোর মতো স্বাধীন করে ছেড়ে দিয়েছি। খুশি হোস না তুই? শুভ্রর প্রতিটি শব্দ তপ্ত আগুনের গোলার মতো হৃদির কানে এসে আছড়ে পড়ছে। লজ্জায় আর অভিমানে হৃদির মাথাটা নিচু হয়ে এলো। টপ টপ করে লোনা জল গড়িয়ে মেঝেতে পড়ছে তার। হৃদির ওই অসহায় পানি দেখে শুভ্রর পাথরের মতো শক্ত মনটা যেন নিমিষেই খানিকটা নরম হয়ে এলো। সে হৃদির বাহুর উপর থেকে হাতের বাঁধন কিছুটা আলগা করে দিল। শুভ্র এবার খুব নিচু কিন্তু ভাঙা গলায় বলল, সবসময় কি তুই এই শক্ত শুভ্রকে দেখিস হৃদি? কখনো কি আমার ভেতরটা বোঝার চেষ্টা করিস না? আই এম অলসো হিউম্যান বিইং হৃদি। আমি রক্ত মাংসে গড়া এক সাধারণ মানুষ। আমার ভেতর অনুভূতি আছে, আমার ভেতর অভিমান আর রাগ আছে। ইউ হার্ট মি সো ব্যাডলি হৃদি। আই এম টোটালি ব্রোকেন ইনসাইড। অথচ তুই কেন বলছিস আমি কেন এমন করছি? শুভ্রর কণ্ঠস্বরে আজ এক বুক হাহাকার মিশে আছে। হৃদি ঝাপসা চোখে শুভ্রর দিকে তাকালো। হৃদি আবারও কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো তার গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। সে কাপা কাপা গলায় শুধু এটুকুই আওড়ালো, বিশ্বাস করুন, কাল আমি ইচ্ছে করে। তোকে যেতে হবে কেন হৃদি? তোর কি নিজে কোনো পার্সোনালিটি নেই? তোর কি ন্যূনতম আত্মবোধ নেই? তুই যদি নিজে থেকে না যেতে চাইতিস
তবে পৃথিবীর কারোর সাধ্য ছিল না তোকে এক কদম নাড়ানোর। মন যেখানে সায় দেয় না, সেখানে কি জোর করে মন বসানো যায়? যায় না রিদি। সো স্টপ দিস ফাকিং ড্রামা। রিদির মাথাটা লজ্জায় আবারও নিচু হয়ে এলো। মেঝের কার্পেটের দিকে তাকিয়ে সে নিজের নখ দিয়ে আঙুল খুঁড়তে লাগল। শুভ্র একটা দীর্ঘশ্বাস টেনে নিজেকে কিছুটা সংযত করার চেষ্টা করল, কিন্তু তার চোয়ালের হাড়গুলো এখনও রাগে কাঁপছে। সে রিদির চিবুকটা হেঁচকা টানে উঁচিয়ে ধরল। রিদির চোখের মণি বরাবর তীক্ষ্ণ দৃষ্টি হেনে ধীর আর ভারী গলায় বলল, শোন রিদি, তুই নারী, আর এই সোসাইটিতে নারীদের সবসময় ছেলেদের থেকে নিচু চোখেই দেখা হয়। সামান্য একটু ভুল করে মেয়েদের চরিত্র নিয়ে 10 গুণ বেশি কাটাছেড়া হয়। আমি একবার না, বারবার দেখেছি রাসেল তোর হাত ধরছে। কেন ও তোর শরীরে টাচ করবে? তুই কি একটা শব্দ বলতে পারিস না? কথা বলবে ঠিক আছে, কিন্তু কথায় কথায় কেন গায়ে হাত দেবে? শুভ্রর কথার প্রতিটি অক্ষর রিদির কানে বিষাক্ত তীরের মতো বিঁধছে। শুভ্র তার হাতের বাঁধন আরও শক্ত করে রিদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, রিদি, আজ আমাকে বলতে হচ্ছে, একটা নারীর যদি ন্যূনতম সেলফ রেসপেক্ট থাকে, তবে তার শরীরে অন্য কারো টাচ সে মোটেও সহ্য করে না। রিলেশন যাই হোক না কেন, হি হ্যাজ নো রাইট টু টাচ ইউ। কিন্তু তুই কি করেছিস? যতবারও তোর হাত ধরেছে তুই বিরক্ত হয়েছিস ঠিকই, কিন্তু কোনো হার্ড প্রোটেস্ট করিসনি। কেন রে? একটা সপাটে চর কষাতে পারিসনি ওই জানাটার গালে? থাপ্পড় দিয়ে একটাবার বলতে পারিসনি? তোর সব সসি আর কি একদম ভালো লাগে না? হি ওয়ার সো উইক রিদি, অথচ তুই আমাকে থাপ্পড় মারতে ঠিকই হাত চালিয়েছিল। হাউ আইরনিক। রিদি ডুকরে কেঁদে উঠল। শুভ্রর এই লজিক্যাল আর তীক্ষ্ণ কথাগুলোর সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তিই তার অবশিষ্ট নেই। তার মনে হলো সে শুভ্রর চোখে এক নিমিষেই অনেক নিচে নেমে গেছে। শুভ্রর ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে। রিদির অশ্রুসিক্ত মুখটা তার সমস্ত কাঠিন্য টলিয়ে দিচ্ছে মুহূর্তেই। নিজেকে কোনো মতে সংযত করে শুভ্র 2 হাতে রিদির কাঁধ চেপে ধরল। খুব নিচু কিন্তু গভীর গলায় বলল, কাঁদছিস কেন? নিজেকে দুর্বল মনে করে? শোন রিদি, আমার চোখে নারী কখনো দুর্বল নয়, আর আমার স্ত্রী হয়ে তুই তো একেবারেই না। নারী যদি হতে হয় তবে তেজস্বী নারীর মতোই হবে। কেউ শরীরে টাচ করলে সেখানে পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকবে না। চুপ থাকলে মানুষ আরও মাথায় চড়ে বসে, জানিস তো? তুই চুপ ছিলে বলেই রাসেল এই খনকির পোলা তোর শরীরে টাচ করার সাহস পেয়েছে। যদি তুই একটাবার রুখে দাঁড়াতে, তবে শরীরের টাচ তো দূরের কথা, আশেপাশে আসতে সে লজ্জা কুকড়ে যেত। যদি সে ভালো ফ্যামিলির কোনো ভদ্র ছেলে হতো। শুভ্র এবার রিদির ওপর থেকে হাতের বাঁধন আলগা করে দিল। সে উল্টো দিকে ঘুরে কয়েক পা এগিয়ে গেল। তার কণ্ঠস্বরে এখন আক্ষেপ আর তাচ্ছিল্য মেশানো। সে দেয়ালে এক হাত রেখে শান্ত গলায় বলল, ভাবতেও অবাক লাগে রিদি। আমি জাস্ট বলেছি পরপুরুষের ছোঁয়া পেতে তোর ভালো লাগে, অমনি তুই আমার গালে সপাটে হাত চালিয়ে দিলে। অথচ একটা বার ভাবলি না আমি তোর হাজব্যান্ড, তোর ভালো মন্দের সবটুকু অধিকার আমার আছে। একটা ছেলে বারবার তোর শরীরে টাচ করবে আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? নো নো রিদি, নো, ইটস জাস্ট ইম্পসিবল। শুভ্র থামল। কোমরে হাত দিয়ে একটা দীর্ঘ আর তপ্ত নিঃশ্বাস ফেলল সে। রিদি তখনও অপরাধীর মতো নিচু হয়ে ডুকরে কাঁদছে। ওর ফোপানোর শব্দের রুমের বাতাস ভারী হয়ে আসছে। শুভ্র ঘাড় বাঁকিয়ে রিদির দিকে তাকিয়ে ম্লান হাসল। সেই হাসিতে এক অদ্ভুত বিষাদ মাখা। সে ফের বলল, আর কারো কথা জানে না রিদি, বাট আমি না খুব হিংসুট একটা ছেলে। সহ্য করতে পারি না, জ্বলে যায় আমার সব। বুকটা একদম আগুনের মতো দাউ দাউ করে জ্বলে ওঠে যখন দেখি অন্য কেউ তোকে স্পর্শ করছে। তবে সেই জ্বালা পরে শুধু আগুন হয়েই থাকে না, কোথায় যেন আশার শ্রাবণের মেঘের মতো বন্যা হয়ে সবকিছু ডুবিয়ে দিয়েছে। আর সেই ডুবন্ত জিনিস চিরতর হারানোর যন্ত্রণার মতো তীব্র এক ব্যথা অনুভূত হয় হৃৎপিণ্ডে। রিদি যেন নতুন এক মোহের ঘোরে তলিয়ে গেল। সে নতুন করে এই পুরুষটির প্রেমে পড়ল। প্রতিটি শব্দ, প্রতিটি যুক্তি যেন একজন নিপুণ শিক্ষক তার ছাত্রীকে বুঝিয়ে দিচ্ছেন। ঠিক তেমন প্রগাঢ় মমতা আর কঠোর শাসন মিলেমিশে আছে সেখানে। রিদি আর নিজেকে সামলাতে পারল না। বুকের ভেতর জমানো সবটুকু হাহাকার নিয়ে সে দৌড়ে গিয়ে শুভ্রর পা জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়ল। ডুকরে কেঁদে উঠে সে বলল, আমার ভুল হয়ে গেছে শুভ ভাই, আমি সব বুঝতে পেরেছি, আপনি প্লিজ আমায় মাফ করে দিন। আই এম রিয়েলি সরি। শুভ্রর ভেতরের কাঠিন্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে চাইছে। হৃদির এই আকুলতা তার হৃৎপিণ্ড নিঙড়ে দিচ্ছে। সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছে, কিন্তু এই মুহূর্তে নমনীয়তা দেখালে সব পরিকল্পনা ভেস্তে যাবে। কাল তাকে যেতেই হবে, আর হৃদির এই অবস্থা দেখলে সে এক কদমও নড়তে পারবে না।
তাকে কঠোর হতেই হবে। নিজের পা হৃদির হাতের শক্ত বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে সে দাঁতে দাঁত পিষে রুক্ষ গলায় বলল। হৃদি বাঁধন আরও শক্ত করল। শুভ্রর পায়ের ওপর মাথা ঠেকিয়ে সে ধরা গলায় বলল, ছাড়বো না, ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না আপনি আমাকে মাফ করছেন। আপনি এভাবে চলে যেতে পারেন না শুভ্র ভাই, আই উইল ডাই। শুভ্রর কপাল কুঁচকে এলো। সে ঘাড় মাসাজ করে নিজের চরম অস্থিরতা আড়াল করার চেষ্টা করল। চোয়াল শক্ত করে আগের চেয়েও কয়েক গুণ বেশি কর্কশ্বরে সে বলে উঠল, রীতি, আমার কিন্তু এবার সত্যি মেজাজ খারাপ হচ্ছে। পা ছাড় বলছে। ডোন্ট মেক আ সিন। হৃদি এবার একদম অবুঝ বাচ্চার মতো শুভ্রর পা আরও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। কান্নার তোড়ে তার হেঁচকি উঠছে। সে জেদির স্বরে বলে উঠল, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কি করবেন আপনি? মারবেন? মারেন আমাকে, আমি আপনার হাতে মার খেতেও রাজি আছি, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। শুভ্র অন্যদিকে তাকিয়ে নিজের নিচের ঠোঁট কামড়ে ধরল। তার বুকের ভেতরটা এক প্রচণ্ড দহনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। সে অনেক কষ্টে নিজের অবাধ্য অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করল। কয়েক মুহূর্ত পর তার গলার সুর একদম শান্ত হয়ে এলো। সে ঘাড় নিচু করে হৃদির দিকে তাকালো। তার চোখে এখন এক অদ্ভুত মাদকতা আর নেশাতুর চাহনি। সে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, সুইটহার্ট, আমাকে একটু জড়িয়ে ধরবা? শুভ্রর মুখে হঠাৎ এমন আদুরে সুইটহার্ট সম্বোধন শুনে হৃদি যেন আকাশ থেকে পড়ল। তার কান্নার বেগ থমকে গেল মুহূর্তে। সে বড় বড় চোখ করে অবিশ্বাসের দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল। শুভ্র পুনরায় একই ভঙ্গিতে নেশালো গলায় বলল, ধরো না শোনো, খুব ইচ্ছা করছে তোমাকে জড়িয়ে ধরতে। হৃদি পুরোপুরি হতভম্ব হয়ে গেছে। তার হৃৎপিণ্ডের স্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, কি বলছেন এসব আপনি? শুভ্র মৃদু মাথা নাড়ল। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা তপ্ত আর বাঁকা হাসিটা ফুটে উঠল। সে হাত বাড়িয়ে হৃদির কপালে জমে থাকা ঘামটুকু মুছে দিয়ে মোহময় স্বরে বলল, জান্স, একটু ধরো না শোনা, জাস্ট একবার ধরো। শুভ্রর এই হঠাৎ বদলে যাওয়া রূপ দেখে হৃদির সরা শরীর এক অপার্থিব শিহরণে কেঁপে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়াল। শুভ্র তখন দুই হাত দুই দিকে প্রসারিত করে এক মায়াবী আমন্ত্রণ সাজিয়ে রেখেছে। হৃদি আর কিছু না ভেবে পৃথিবীর সমস্ত সুখ ওই দুই বাহুর মাঝে খুঁজে পাওয়ার আশায় শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল। সে অনুভব করল শুভ্রর তপ্ত নিঃশ্বাস তার কপালে আছড়ে পড়ছে। শুভ্র অতি সন্তর্পণে হৃদির কপালে একটি গভীর চুমু খেল। সেই স্পর্শে এক মুহূর্তের জন্য যেন সময় থমকে দাঁড়াল। কিন্তু সেই সুখের মুহূর্ত স্থায়ী হল না এক পলকের জন্য। মুহূর্তের মধ্যে শুভ্রর অবয়ব বদলে গেল। তার চোখের সেই মায়া নিমেষেই বিষাক্ত হাড় হিম করা অন্ধকারে রূপ নিল। শুভ্র দাঁতে দাঁত চেপে চরম আক্রোশে হৃদিকে এক ঝটকায় নিজের কাঁধে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় হৃদি পাথর হয়ে গেল। কিছু বুঝে ওঠার বা আর্তনাদ করার সুযোগটুকুও সে পেল না। শুভ্রর দেহের কঠিন পেশিগুলো তখন পাথরের মতো শক্ত হয়ে আছে। সে দ্রুত পায়ে হেঁটে হৃদিকে রুমের বাইরে নিয়ে এলো এবং দরজার সামনে সজোরে দাঁড় করিয়ে দিল। হৃদি স্থানুর মতো দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্ক তখনও শুভ্রর সেই চুমুর ঘোরে আচ্ছন্ন। সে কিছু বলার জন্য মুখ খোলার আগেই শুভ্র চরম নির্দয়ভাবে দরজাটা হৃদির মুখের ওপর ঠাস করে লাগিয়ে দিল। বন্ধ দরজার সেই কর্কশ শব্দে হৃদির হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল। করিডরের নিস্তব্ধতায় সেই শব্দ এক বিভীষিকার মতো প্রতিধ্বনিত হল। হৃদি অবিশ্বাসের দৃষ্টিতে বন্ধ কাঠের কপাটের দিকে তাকিয়ে রইল। রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে তখনও অনেকটা বাকি। চারপাশ ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। শুভ্র আর ঈশান ফজরের আজানের আগেই সব প্রস্তুতি শেষ করে নিল। বাড়ির সবার সাথে সংক্ষেপে বিদায় পর্ব সেরে তারা বেরিয়ে পড়ল সদর দরজার দিকে। হাতে একদম সময় নেই। 6টায় ফ্লাইট, তার অনেক আগেই এয়ারপোর্টে পৌঁছতে হবে। গেট দিয়ে বের হওয়ার সময় শুভ্রর পা দুটো মুহূর্তের জন্য থমকে গেল। তার সেই অশান্ত চোখ দুটো অবচেতনেই কাউকে খুঁজছিল, কিন্তু আশেপাশে কেবল শূন্যতা আর জমাট বাঁধা কুয়াশা। শুভ্রর অস্থিরতা ঈশানের চোখ এড়াল না। সে খুব নিচু স্বরে শুধাল, হৃদিকে খুঁজছেন? শুভ্র কোনো উত্তর দিল না। তার চোয়াল শক্ত হয়ে এলো। নিজের দুর্বলতাকে এক ঝটকায় ঝেড়ে ফেলে সে গুমোট গলায় কেবল বলল, চলো। গাড়ি স্টার্ট দিল ঈশান। নির্জন গ্রামের মেঠোপথ ধরে গাড়িটি দ্রুতগতিতে এগোতে লাগল। দুই পাশে গাছের সারিগুলো অন্ধকারের বুক চিরে যেন বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ হেডলাইটের আলোয় শুভ্রর চোখ আটকে গেল রাস্তার ঠিক মাঝখানে। একটু দূরেই একটি মানব মূর্তি পথ আগলে দাঁড়িয়ে আছে। শুভ্রর বুকের ভেতরটা ধক করে উঠল। ঈশান কিছু বুঝে ওঠার আগেই শুভ্র চিৎকার করে উঠল, ব্রেক মারো। গাড়িটা টায়ার ঘষটে বিকট শব্দ করে হৃদির ঠিক হাতখানেক সামনে এসে থেমে গেল। এই মাঝরাতে নির্জন রাস্তায় হৃদিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান যেন ভূত দেখার মতো চমকে উঠল।
শুভ্র তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদির সামনে গিয়ে দাঁড়াল। তার চোখে মুখে তখন রাজ্যের দুশ্চিন্তার বিষাক্ত রাগ। সে হৃদির বাকু শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে বলল। এখানে কি করছিস তুই এত রাতে? হৃদি এক চুলও নড়ল না। তার দৃষ্টি এখন হাড়হিম করা স্থির। সে খুব শান্ত কিন্তু জেদি গলায় উত্তর দিল। আপনাকে যেতে দেব না তাই দাঁড়িয়ে আছি। শুভ্র রাগে শরীর কাঁপছে। সে হৃদিকে একপাশে সরিয়ে দেওয়ার চেষ্টা করে রুক্ষ গলায় বলল। ফালতু কথা একদম বলবি না রিদি, যা এখনই বাড়ি যা। হৃদি এক পাও নড়ল না। সে শুভ্রর চোখের দিকে সরাসরি তাকিয়ে অটল স্বরে বলল। যাব না, আমি যাওয়ার জন্য আসিনি শুভ্র ভাই। আমি খুব ভালো করেই জানি আপনি একবার গেলে সহজে আর ফিরে আসবেন না। তাই আমি আপনাকে আজ কোনোভাবে যেতে দেব না। যেদিন আমাকে সাথে নিয়ে যেতে পারবেন সেদিনই আপনি এই শহর ছাড়বেন। তার আগে এক কদমে এগোতে দেব না আমি আপনাকে। ঈশান গাড়ি থেকে নেমে এলো। কুয়াশাচ্ছন্ন অন্ধকারের আবছায়া আলোয় হৃদির ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে সে বিস্ময় আর আতঙ্ক মেশানো গলায় বলল। হৃদি, তুমি এই রাতে এই জনমানবহীন রাস্তায় একা দাঁড়িয়েছিলে? ভয় করছিল না তোমার? হৃদি কোনো দিকে তাকাল না। তার স্থির দৃষ্টি তখন শুভ্রর চোখের উপর নিবদ্ধ। সে খুব ছোট করে নিষ্পৃহ গলায় জবাব দিল। একটুও না। ঈশান অবিশ্বাসের সুরে পুনরায় শুধাল। কিন্তু তুমি বের হলে কিভাবে? তোমাকে তো আমরা বাড়িতেই দেখলাম না। হৃদি শীতল গলায় বলল। পেছনের বাগানের ছোট দরজা দিয়ে বেরিয়ে এসেছি। শুভ্রর ধৈর্যের শেষ সীমাটুকুও যেন পার হয়ে যাচ্ছে। ফ্লাইটের সময় এগিয়ে আসছে আর হৃদি এখানে নিজের জীবন বাজি রেখে তামাশা করছে। সে দাঁতে দাঁত চেপে চরম রুক্ষ স্বরে বলল। থাপ্পড় খেতে না ছিল এখনই বাড়ি যা রিদি, আমি বলছি যা এখান থেকে। হৃদি 1 ইঞ্চিও নড়ল না। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থেকে বলল। থাপ্পড় খাবো কিন্তু বাড়ি যাব না। শুভ্রর কপাল বেয়ে এক চিলতে ঘাম গড়িয়ে পড়ল। তার ভেতরের সেই ভয়ঙ্কর রাগটা আবার মাথা চাড়া দিয়ে উঠছে। সে হৃদির খুব কাছে এগিয়ে গিয়ে তার চোখের মণি বরাবর তাকিয়ে হিসিয়ে বলল। রিদি, আমার রাগ তুই ভালো করে জানিস, ওটা তুলাবি না, ফল কিন্তু একদম ভালো হবে না। হৃদি ম্লান হাসল। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক গভীর বিষাদ আর জেদ। সে শুভ্রর বুকে নিজের হাত রেখে শান্ত কিন্তু পৈশাচিক এক দৃঢ়তা নিয়ে বলল। কি করবেন আপনি? মেরে ফেলবেন? তবে মেরেই চলে যান। আপনি যাওয়ার পর এভাবে বেঁচে থাকার চেয়ে আপনার হাতে মরে যাওয়াটা অনেক বেশি শান্তির। শুভ্রর কলিজাটা ধক করে উঠল। বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে গেল তার। সেই অসহ্য ব্যথায় ঠিকমতো শ্বাসটুকু নিতেও যেন কয়েক মুহূর্ত সময় লাগল। সে দাঁত দিয়ে নিজের ঠোঁট এত জোরে কামড়ে ধরল যে রক্ত বের হওয়ার উপক্রম হল। তার শরীর রাগে আর অস্থিরতায় কাঁপছে। শুভ্র তার হাড় হিম করা দৃষ্টি ঈশানের দিকে ফিরিয়ে এক ভয়াবহ শান্ত গলায় বলল। ঈশান, ওকে এখান থেকে যেতে বলো, ওকে যেতে বলো ঈশান, নাহলে আজ আমি সত্যি ওকে মেরে ফেলবো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ঈশান পরিস্থিতি বেগতিক দেখে লিদির সামনে গিয়ে দাঁড়ালো। সে মিনতি মাখা স্বরে বোঝানোর চেষ্টা করল। হৃদি, প্লিজ এমন পাগলামি করো না, বাসায় চলে যাও। বস তো মাত্র কিছুদিনের জন্যই কুয়েত যাচ্ছেন, কাজ শেষ হলেই ফিরে আসবেন। কেন ঝামেলা বাড়াচ্ছ? হৃদি এক চুলও নড়ল না। তার চোখের মণি তখন বিষাদে টলমল করছে, কিন্তু কণ্ঠস্বর ইস্পাতের মতো শক্ত। সে সরাসরি ঈশানের চোখের দিকে তাকিয়ে বলল। না, আপনি মিথ্যে বলছেন ঈশান ভাই। উনি আমাকে চিরতরে ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। আমি খুব ভালো করেই জানি উনি একবার চলে গেলে আর সহজে ফিরবেন না। উনি পালাচ্ছেন আমার কাছ থেকে। শুভর ধৈর্যের প্রতিটি বাঁধ যেন আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তার মনে হচ্ছে কেউ তার ফুসফুস চেপে ধরেছে, দম বন্ধ হয়ে আসছে। সে দুহাতে নিজের কপাল টিপে ধরে আকাশের দিকে তাকিয়ে কয়েকটা দীর্ঘ আর তপ্ত শ্বাস নিল। নিজেকে চরমভাবে সংযত করার এক ব্যর্থ চেষ্টা করে সে পুনরায় হৃদির দিকে তাকাল। এবার তার গলার স্বর অস্বাভাবিক রকমের শান্ত, কিন্তু সেই শান্তির পেছনে এক ভয়ঙ্কর ঝাড় লুকিয়ে আছে। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল। রিদি, শেষবারের মতো বলছি, পাগলামি করিস না, বাড়ি যা। হৃদি স্থির দৃষ্টিতে শুভ্রর চোখের দিকে তাকিয়ে থাকল। তার কণ্ঠে কোনো কম্পন নেই, বরং এক অদ্ভুত জেদ খেলা করছে। সে অটল স্বরে বলল। বাড়ি গেলে আপনাকে নিয়ে যাব আমি। চলেন, যেতে হবে না। এত টাকা কামিয়ে কি করবেন? যে টাকা আপনাদের আছে তাতে আপনার, আমার এবং মামা মামির 7 জন্ম অনায়াসে চলে যাবে। তবু মনে হবে না যে অর্ধেক শেষ হয়েছে। শুভ্রর ভেতরের সেই দাও দাও করে জ্বলতে থাকা রাগটা আর নিয়ন্ত্রণে থাকল না। সে ক্ষিপ্ত হয়ে হৃদির দিকে তেড়ে গেল এবং তাকে থাপ্পড় মারার জন্য হাত উচাল। কিন্তু মাঝপথেই তার হাতটা বাতাসের মধ্যে স্থির হয়ে গেল। এক অসহ্য যন্ত্রণায় শুভ্রর হাতটা সেখানেই মুঠো হয়ে কাঁপতে লাগল। সে পারছে না, এই মায়াবী মুখটার ওপর নিজের কঠোর হাত চালাতে সে কিছুতেই পারছে না। হৃদি ভয়ের বদলে এক পৈশাচিক তৃপ্তি নিয়ে হেসে ফেলল। তার সেই ম্লান হাসিতে বিষাদের ছায়া স্পষ্ট।
সে শুভ্রর ওই থেমে যাওয়া মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকিয়ে বলল, থামালেন কেন? মারেন, একটা নয় 1000টা মারেন, দরকার পড়লে মেরেই ফেলেন, তবু আমি এখান থেকে এক কদমও নড়বো না। আপনার এই মার খাওয়াটা আমার কাছে আপনার ছেড়ে যাওয়ার চাইতে অনেক বেশি সম্মানের। শুভ্র শেষ হয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে বুকের ভেতরটা কেউ ধারালো কোনো অস্ত্র দিয়ে অবিরত খুঁচিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে আর কিছুক্ষণ এভাবে থাকলে তার সমস্ত কাঠিন্য ধূলিসাৎ হয়ে যাবে। সে হয়তো এই রাস্তার মাঝখানেই হাঁটু গেড়ে বসে পড়বে। শুভ্র আর কথা বাড়াতে চাইল না। সে জানে এই মায়ার বাঁধন কাটতে হলে তাকেই নিষ্ঠুর হতে হবে। শুভ্র নিঃশব্দে গাড়ির দরজা খুলে ভেতরে উঠতে নিল, কিন্তু ঠিক তখনই তার পিঠের দিক থেকে শার্টে একটা টান পড়ল। সে ঘাড় বাঁকিয়ে দেখল হৃদি তার শার্টের কাপড়টা মুচড়ে ধরে আছে। হৃদি ধরা গলায় ডুকরে কেঁদে উঠে বলল, আমার ছেড়ে যাবেন না শুভ ভাই, বিশ্বাস করুন আমি আপনাকে অনেক ভালোবাসি। শুভ্র মুহূর্তের মধ্যে চোখ সরিয়ে নিল। তার হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হৃদি আজ তাকে পাগল করে ফেলবে, একদম নিশ্চিতভাবে উন্মাদ বানিয়ে ছাড়বে। শুভ্রর কপাল বেয়ে নোনা ঘাম গড়িয়ে পড়ছে। সে গাড়ির জানালার কাচের ওপর কপাল ঠেকিয়ে চোখ বুজে রইল। তার কণ্ঠস্বর এখন এতটাই ভাঙা যে মনে হচ্ছে ভেতর থেকে কেউ আর্তনাদ করছে। সে ঈশানের উদ্দেশ্যে আর্তনাদ স্বরে বলল, ঈশান, I just can't do this anymore. আমি আর পারছি না ঈশান, প্লিজ কিছু একটা করো। ওকে এখান থেকে সরাও, জাস্ট গেট হার অ্যাওয়ে ফ্রম মি। ঈশান হৃদির সামনে গিয়ে দাঁড়াল। তার চোখে মুখেও এখন চরম অস্থিরতা। সে হৃদির শার্ট আঁকড়ে ধরা হাতটার ওপর নিজের হাত রেখে শান্ত করার গলায় বলল, রিদি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। বস তোমাকে ছেড়ে একদম হারিয়ে যাচ্ছে না, সে ঠিক চলে আসবে। আমি প্রমিস করছি রিদি, যদি বস সময় মতো ফিরে না আসে তবে আমি নিজে তোমাকে বসের কাছে পাঠিয়ে দেব। জাস্ট ট্রাস্ট মি দিস ওয়ান টাইম। হৃদি তবুও শুভ্রর শার্ট ছাড়ল না। তার অবচেতন মন বারবার বলছে আজ এই হাত ফসকে গেলে এই পুরুষটি চিরতরে অন্য দিগন্তে মিলিয়ে যাবে। একসময় ঈশান নিরুপায় হয়ে জোর করেই হৃদির হাতের মুঠি থেকে শুভ্রর শার্ট ছাড়ানোর চেষ্টা করতে লাগল। মাঝ রাস্তায় শুরু হলো এক অদ্ভুত ধস্তাধস্তি। শুভ্র এতক্ষণ পাথরের মতো জানালার কাচের ওপর কপাল ঠেকিয়েছিল, কিন্তু হুট করেই সে প্রচণ্ড ক্ষিপ্রতায় ঘুরে দাঁড়াল। তার চোখ দুটো এখন টকটকে লাল। সে সরাসরি হৃদির কবজি চেপে ধরে আর্তনাদ করে বলে উঠল, ওকে ফাইন, যাব না আমি। আই এম নট গোয়িং এনিওয়্যার। চল, আজ তোর সাথে বাসর করব। 2টা বাচ্চা দিয়ে তারপর যাব। তখন তুই ঘরে বসে বাচ্চা সামলাবি, আর আমি বিদেশে গিয়ে ফুল এনজয় করব। চল, আজ আর কুয়েত যাওয়া হবে না। বলেই শুভ হৃদিকে এক প্রকার হ্যাচকা টানে রাস্তা দিয়ে বাড়ির দিকে নিয়ে যেতে লাগল। ঈশান একদম স্থাণু হয়ে রাস্তায় দাঁড়িয়ে রইল। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। বস কি আসলেই ফ্লাইট মিস করে ফিরে যাচ্ছে? আর শেষে কি বলল, বাসর করবে? এই কঠোর বস আবার বাসর করার রোম্যান্টিকতাও জানে নাকি? এদিকে হৃদি মনে মনে খুশিতে আত্মহারা। সে ভেবে নিল শুভ্র সত্যিই হয়তো যাবে না। শুভ্রর রাগ উঠেছে ঠিকই, কিন্তু সে তো বাড়িতে ফিরে যাচ্ছে। বাড়ির গেটের একদম কাছাকাছি আসার পর শুভ্র হঠাৎ থেমে গেল। তার দৃষ্টি এখন অস্বাভাবিক স্থির। সে হৃদির চোখের দিকে তাকিয়ে বলল, তুই কি যেন বলছিল হৃদি? ইউ ওয়ান্ট মি টু ফরগিভ ইউ, তাই না? তুই আমার কাছে মাফ চাস? হৃদি হন্তদন্ত হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। শুভ্র ঠোঁটের কোণে এক রহস্যময় আর শীতল হাসি ফুটে উঠল। সে পুনরায় বলল, ঠিক আছে, যা, তোকে আমি মাফ করে দেব। তবে আই হ্যাভ আ কন্ডিশন। একটা শর্তে তোকে ক্ষমা করব। হৃদি এক মুহূর্ত না ভেবেই বলল, কি শর্ত? আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি শুভ্র ভাই, শুধু বলেন আপনি কি চান। শুভ্র তার হাত দুটো পকেটে পুরে নিল। এক পৈশাচিক নির্দয়তা নিয়ে সে হৃদির দিকে তাকিয়ে বলল, এখানে আমার সামনে দাঁড়িয়ে 20বার কান্তুর উঠবাস কর। এখনই করবে। ইফ ইউ ডু দিস, তবে আমি তোকে মাফ করব। নাহলে কোনোদিন তোর মুখ আমি দেখব না। হৃদি অবিশ্বাসের চোখে শুভ্রর দিকে তাকালো। তার কণ্ঠে এক বুক আশা আর বুক চাপা কান্না দলা পাকিয়ে আছে। সে ধরা গলায় শুধালো, সত্যি? আমি যদি উঠবোস করি তাহলে আপনি আমায় মাফ করবেন? আমায় ছেড়ে যাবেন না তো শুভ্র ভাই? প্রমিস করুন। শুভ্র পকেটে 2 হাত গুজে একদম পাথরের মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। সে শীতল গলায় আদেশের সুরে বলল, না, জাস্ট ডু ইট। তুই আগে উঠবাস কর। হৃদি কাল বিলম্ব না করে সাথে সাথেই কান ধরে উঠবস করতে শুরু করল। তার মনে হলো এই সামান্য শাস্তির বিনিময়ে যদি সে শুভ্রর ক্ষমা আর সান্নিধ্য পায় তবে সে 1000 বার এটা করতে রাজি। শুভ্রর নির্লিপ্ত মুখে সংখ্যা গুনতে লাগল। 1, 2, 3, 4, 5,
5 পর্যন্ত গোনার পরই শুভ্র অত্যন্ত সুকৌশলে হৃদির অজান্তি পা টিপে টিপে পেছাতে শুরু করল। হৃদি তখন নিজের অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার নেশায় মত্ত। সে বুঝতেই পারছে না তার পরম নির্ভরতার মানুষটি তার সাথে এক নিষ্ঠুর খেলায় মেতেছে। শুভ্র সংখ্যা গুনে যাচ্ছে আর হৃদির থেকে দূরত্ব বাড়াচ্ছে। হৃদি যখন ঠিক 15 নম্বর উঠবসটি দিতে যাবে, ঠিক তখনই শুভ্র আচমকা ঘুরে এক দৌড় দিল। হৃদির হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে যেন নড়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। সে হাঁ করে তাকিয়ে দেখল শুভ্র বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে এক লাফে গাড়িতে উঠে পড়ল। শুভ্রর সেই নেশাল চোখের জায়গায় এখন এক তীব্র জেদ। সে গাড়িতে বসেই ঈশানের উদ্দেশ্যে চিৎকার করে বলল, ঈশান, গেট ইন ফার্স্ট, স্টার্ট নাও। ঈশান হন্তদন্ত হয়ে গাড়িতে উঠতেই শুভ্র নিজেই স্টিয়ারিং দখল করে নিল। সে অ্যাক্সেলারেটরে সজোরে চাপ দিল। গাড়িটা এক বিকট শব্দ করে মাটির রাস্তা থেকে ধুলো উড়িয়ে তীরের মতো ছুটে বেরিয়ে গেল। শুভ্রর গাড়ি চালানোর ধরন দেখে ঈশান ভয়ে সিটিয়ে গেল। গাড়িটা এখন যেন বাতাসের সাথে পাল্লা দিয়ে উঠছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, বস প্লিজ স্লো ডাউন, বস আস্তে। এদিকে হৃদি যখন বুঝতে পারল গাড়িটা সত্যিই তাকে ফেলে চলে যাচ্ছে, সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। একরাশ হাহাকার আর আর্তনাদ নিয়ে সে পাগলের মতো গাড়িটার পিছু পিছু দৌড় শুরু করল। সে চিৎকার করে ডাকতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার মনে হলো কেউ তার জ্যান্ত কলিজাটা শরীর থেকে ছিঁড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। হৃদি কতটুকুই বা দৌড়াতে পারত। মুহূর্তের মধ্যেই গাড়িটা তার ধরাছোঁয়ার বাইরে চলে গেল। ভোরের ওই কুয়াশাচ্ছন্ন অন্ধকারে গাড়িটা একসময় বিন্দুতে পরিণত হয়ে মিলিয়ে গেল। চারপাশটা হঠাৎ করে বড্ড বেশি নিস্তব্ধ হয়ে এলো। হৃদি আর নিজেকে সামলাতে পারল না। তার সমস্ত শক্তি যেন এক নিমেষে নিঃশেষ হয়ে গেল। সে মাঝ রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। তার সেই বুক ফাটা আর্তনাদ ভোরের আকাশ বাতাসকে ভারী করে তুলল। হৃদি রাস্তার ধুলোবালির উপর এক জীবন্ত লাশের মতো বসে রইল। তার চোখ দুটি স্থির হয়ে আছে সেই শূন্য রাস্তার দিকে, যেখান দিয়ে একটু আগেই তার পৃথিবীটা তাকে ফেলে ধুলো উড়িয়ে পালিয়ে গেছে। সে অস্ফুট স্বরে ভাঙা গলায় শূন্যের উদ্দেশ্যে বলে উঠল, বাচ্চা ছেলে রাস্তার পথ হাঁটতাম, আর আপনি চকলেটের লোভ দেখিয়ে মাঝ রাস্তায় আমাকে একা ফেলে চলে গেলেন। শুভ ভাই, এত বড় নিষ্ঠুরতা আপনি কি করে করতে পারলেন? অঝরে ঝরতে থাকা চোখের জলগুলো এখন গালের ওপর শুকিয়ে লবণের রেখা তৈরি করেছে। দীর্ঘক্ষণ একাকী সেই জনমানবহীন পথে কান্নাকাটি করার পর অবশ শরীরটা টেনে হিঁচড়ে হৃদি বাড়ির ভেতরে ঢুকল। উঠোনে তখন থমথমে পরিবেশ। বাড়ির সবাই যেন এক সারিতে দাঁড়িয়ে তার জন্যই অপেক্ষা করছিল। হৃদিকে দেখামাত্রই ইকবাল এহসান দ্রুত পায়ে এগিয়ে এলেন। তার চোখে মুখে উৎকণ্ঠা আর চাপা ক্রোধের সংমিশ্রণ। তিনি গর্জে উঠে বললেন, কোথায় গিয়েছিলি এত রাতে তুই? হৃদি কোনো উত্তর দিল না। সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি এখন হাড় হিম করা শূন্য। মনে হচ্ছে সে এই পৃথিবীতে নেই, অন্য কোনো এক অন্ধকার জগতে হারিয়ে গেছে। হৃদির এই নির্বাক থাকা দেখে এবার রাবেয়া এহসান কড়া পায়ে এগিয়ে এলেন। তিনি হৃদির দুই কাঁধ শক্ত করে ধরে সজোরে ঝাঁকিয়ে উঠলেন। শুনতে পাসনি তোর আব্বু কি বলছে? মুখ খোল, কোথায় গিয়েছিলি এই নিশুতি রাতে? রাবেয়া এহসানের কণ্ঠস্বর উঠোনের নিস্তব্ধতা চিরে যেন এক চিলতে আগুনের মতো ঝরল। হৃদি তবুও নড়ল না। তার সমস্ত অস্তিত্ব তখন কেবল একজোড়া হেডলাইটের আলো আর একটা কর্কশ ইঞ্জিনের শব্দের মধ্যে আটকে আছে। মাহবুব চৌধুরী ধীর পায়ে এগিয়ে এলেন। চারপাশের থমথমে পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য তিনি শান্ত অথচ গম্ভীর গলায় বললেন, থাম, এখন অনেক রাত হয়েছে। এভাবে চিল্লাচিল্লি করলে গ্রামের মানুষ নানা কথা বের করবে। কোথায় গিয়েছিল না গিয়েছিল সব প্রশ্ন সকালেই করিস, এখন আর সিন ক্রিয়েট করিস না। মাহবুব চৌধুরীর কথায় রাবেয়া এহসান আর কথা বাড়ালেন না। তবে তার চোখ মুখ থেকে ক্ষোভ কমল না। ইকবাল এহসান হৃদির দিকে এক বিষাক্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠিন গলায় বললেন, রুমে যা, তোর ভাবসাব আমি দুদিন ধরে দেখছি হৃদি। যদি উল্টাপাল্টা কিছু শুনি তবে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না, মাথায় রাখিস কথাটা। বলেই ইকবাল এহসান গটগট করে নিজের রুমে চলে গেলেন। তার দেখাদেখি বাড়ির বাকি সবাই একে একে অন্ধকারের মাঝে বিলীন হয়ে গেল। উঠোনটা মুহূর্তেই জনশূন্য হয়ে পড়ল। হৃদি যেন এক যান্ত্রিক পুতুল। পা টেনে টেনে সে নিজের রুমে এসে ঢুকল। রুমে হালকা নীল বাতি জ্বলছে। শুভ্রা তখন সব দুশ্চিন্তার ঊর্ধ্বে থেকে অঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। হৃদি আলগোছে বিছানার এক কোণে গিয়ে বসল। চারপাশের দেওয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছে। মস্তিষ্কের ভেতর কেবল একটা কথাই হাতুড়ি পেটা করছে,
শুভ্র কি তবে সত্যিই চলে গেল? সে কি আদৌ তাড়াতাড়ি ফিরে আসবে, নাকি এই বিচ্ছেদটাই ছিল তার শেষ চাল? ভাবতেই হৃদির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে নিজের মুখটা হাঁটুতে গুঁজল। কোনো শব্দ ছাড়াই তার শরীরটা বারবার কেঁপে উঠতে লাগল। নিস্তব্ধ ঘরে কেবল তার ফুপিয়ে ওঠার শব্দটুকু দেওয়ালে আছড়ে পড়তে লাগল। কেটে গেছে দীর্ঘ 2 দিন। এই 48 ঘণ্টায় একটি বারের জন্যেও শুভ্রর কোনো হদিস মেলেনি। সোহান চৌধুরী কয়েকবার কল দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ওপাশ থেকে সেই যান্ত্রিক কণ্ঠস্বর ফোনটি বন্ধ আছে। তিনি আর কথা বাড়াননি। শুভ্রর এই পুরনো অভ্যাসটা তার জানা। সে সীমানা পেরোলে দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখতে ভালবাসে। নিজের একাকিত্বে কেউ বাংড়া দিক, সেটা সে একদমই সয় না। কিন্তু এই 2 দিন হৃদির জন্য যেন এক একটা অনন্তকালের সমান। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে শুভ্রর অবয়ব তাকে তাড়া করে বেড়ায়। এক মুহূর্তের জন্যে হলেও তার গলার স্বর শোনার জন্য ভেতরটা হাহাকার করে ওঠে। ঠিকমতো খাওয়া নেই, কারো সাথে 2 কথা বলা নেই, সারাক্ষণ কেবল নির্জীবের মতো এক জায়গায় বসে থাকা। হৃদির এই ভুতুড়ে পরিবর্তন বাড়ির সবার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যে মেয়েটা 2 দিন আগেও বাড়ি মাতিয়ে রাখত, সে হঠাৎ কোন জাদুমন্ত্রে জ্যান্ত লাশ হয়ে গেল তা কারও মাথায় ধরছে না। দুপুরবেলা তপ্ত রোদ জানালা গলে মেঝেতে আছড়ে পড়ছে। হৃদির গলাটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে, তাই এক প্রকার বাধ্য হয়েই সে ড্রয়িং রুমে এলো পানির খোঁজে। টেবিল থেকে 1 গ্লাস পানি খেয়ে যখনই সে ফিরে যেতে নিবে, ঠিক তখনই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সাহেরা চৌধুরী। হৃদিকে দেখা মাত্রই তিনি তীক্ষ্ণ গলায় বলে উঠলেন, দাঁড়া রিধি। হৃদি থমকে গেল, কিন্তু সে কোনো শব্দ করল না। যান্ত্রিক পুতুলের মতো ঠাঁয় দাঁড়িয়ে রইল। সাহেরা চৌধুরী চারপাশটা একবার সন্তর্পণে দেখে নিলেন, তারপর হৃদির হাতটা এক প্রকার হ্যাচকা টানে ধরে নিজের রুমে নিয়ে এলেন। বিছানায় বসিয়ে শক্ত করে হৃদির কাঁচ চেপে ধরলেন তিনি। তার চোখে মুখে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। কি হয়েছে তোর শুনি? খাস না, কথা বলিস না, সারাক্ষণ একভাবে চুপচাপ থাকিস। সমস্যাটা কি তোর? হৃদি কোনো উত্তর দিল না। সে মাথা নিচু করে নিজের আঙুল খুঁটতে লাগল। এই মুহূর্তে নিজের মনের ক্ষতগুলো নিয়ে কথা বলা মানেই নিজেকে আরও বেশি দুর্বল করে ফেলা। কিন্তু সাহেরা চৌধুরী ছাড়ার পাত্রী নন। তিনি হৃদির থুতনি ধরে মুখটা উঁচিয়ে ধরলেন। তার দৃষ্টি এখন হাড় হিম করা স্থির। কি হলো? কথা বলছিস না কেন? আমাকে বল, কি হয়েছে তোর? হৃদি তবুও কিছু বলল না। সে একদম পাথরের মূর্তির মতো সাহেরা চৌধুরীর সামনে বসে রইল। তারই অস্বাভাবিক নীরবতা সাহেরা চৌধুরীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে খুব নিচু স্বরে এক প্রকার নিশ্চিত হয়েই শুধালেন, শুভ্রর জন্য মন খারাপ লাগছে? ঠিক এই একটা বাক্যই যেন কাজ করল জাদুর মতো। এতক্ষণের জমে থাকা পাথরটা মুহূর্তেই গলতে শুরু করল। হৃদি যেন এক জ্যান্ত লাশ থেকে হঠাৎ জীবন ফিরে পেল। সে কোনো কিছু না ভেবেই সাহেরা চৌধুরীর কোমর জড়িয়ে ধরে মুখ লুকিয়ে হাউ মাউ করে কেঁদে উঠল। তার সেই কান্নায় ছিল গত 2 দিনের জমাটগদ্ধ হাহাকার। সাহেরা চৌধুরী যা বোঝার বুঝে গেলেন। তার মাতৃত্বের টান আজ এই অবুঝ মেয়েটার কান্নায় সায় দিল। তিনি হৃদির মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার গলায় বললেন, কাঁদিস না রে মা, এর জন্য কেউ এভাবে মন খারাপ করে? ওকে আর চিরদিনের জন্য চলে গেছে নাকি? এই তো মাত্র কিছুদিনের ব্যাপার, তারপর দেখবি ঠিকই তোর সামনে এসে দাঁড়িয়েছে। হৃদি ডুকরে কেঁদে উঠে ঝাপসা গলায় বলল, আমি একটু ভালো নেই মামি, খুব মনে পড়ছে তোমার ছেলেটা। জাস্ট ওয়ান্ট টু টক উইথ হিম। একটু একটু কথা বলতে ইচ্ছে করছে মামি, প্লিজ মামি, কোনোভাবে একটু কথা বলিয়ে দেবে ওনার সাথে। সাহেরা চৌধুরী অসহায় বোধ করলেন। তিনি হৃদির চোখের জল মুছে দিয়ে ধরা গলায় বললেন, তুই তো জানিস মা, আমার ছেলেটা একটু অদ্ভুত। বাইরে গেলে ও যেন নিজেকে কোনো এক অজানা দুনিয়ায় লুকিয়ে ফেলে, একা সময় কাটায়। কারো সাথে কথা বলবে না বলেই তো ও নিজের সব ফোন বন্ধ করে রাখে। তুই কাঁদিস না মা, ও ফিরে আসুক, তখন দেখবি আমি ওকে অনেক বকা দেব। হৃদি সাহেরা চৌধুরীর কোমরে মাথা ঘষে পাগলের মতো মাথা নাড়ল। তার বুকের ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো জ্বলছে। সে আর্তনাদ করে বলল, পারছি না মামি, আমি আর পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। আই ফিল লাইক আমি শোকিং। দম বন্ধ হয়ে আসছে আমার। কিচ্ছু ভালো লাগছে না আমার মামি, সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। সাহেরা চৌধুরী নির্বাক হয়ে হৃদির মাথায় হাত বুলাতে থাকলেন। তার নিজের পেটের ছেলেকেও তিনি মাঝে মাঝে চিনে উঠতে পারেন না।
শুভ্র যেন এক অগাধ রহস্যের আধার। হৃদি তখন কান্নায় ভেঙে পড়েছে। তার নোনা জলে সাহেরা চৌধুরীর শাড়ির আঁচল ভিজে একাকার। হৃদি ধরা গলায় আবার বলে উঠল, মামি তোমার ছেলে এত পাষাণ কেন? আমার জন্য কি তোমার ছেলের এক ফোঁটাও মায়া হয় না? মায়াহীন মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে কি করে মামি? ওনার কি একটাবারও মনে পড়ছে না যে আমি এখানে ওনার জন্য মরে যাচ্ছি? সাহেরা চৌধুরী বিষাদ মাখা এক টুকরো মুচকি হাসলেন। এই বোকা মেয়েটা যদি জানত ওই পাষাণ ছেলেটা আড়ালে হৃদির জন্য কতটা দগ্ধ হয়, ছেলেটা যেই অবুঝ মেয়েটাকে কতটা পাগলের মতো ভালোবাসে, তা মা হিসেবে তিনি ঠিকই আজ করতে পারেন। তিনি হৃদির চোখের জল মুছে দিয়ে পরম মমতায় বললেন, শান্ত হরে মা, মাত্র তো কয়েকটা দিন, দেখিস এবারও যখন ফিরে আসবে তখন আর কোনো দেরি করব না, একদম ঘটা করে তোকে বউ বানিয়ে ঘরে তুলে নেব, তারপর আরও তোকে ছেড়ে কোথাও যেতে পারবে না। সাহেরা চৌধুরী পরম মমতায় হৃদিকে সান্ত্বনা দিতে থাকলেন। হৃদির কান্নার বেগটা তখন একটু কমে এসেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘরের দরজায় কোনো একটা ভারী জিনিস পড়ার কর্কশ শব্দ হল। নিস্তব্ধ দুপুরে সেই অনাকাঙ্ক্ষিত শব্দে সাহেরা চৌধুরী আর হৃদির দুজনেই তীব্রভাবে চমকে দরজার দিকে তাকালেন। দরজার দিকে তাকাতেই সাহেরা চৌধুরীর চোখ দুটো বিস্ময়ে আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। তার কপালে মুহূর্তেই ভয়ের রেখা ফুটে উঠল। অন্যদিকে হৃদি ভয়ে রীতিমতো কুঁকড়ে গেল। তার বুকের ধকপকানি বেড়ে গেল, সে বড় বড় ঢোক গিলতে লাগল। কেটে গেছে গুনে গুনে 8টা মাস। এই 8 মাসে বদলে গেছে অনেক কিছু। পিছনে ফেলে রেখে গেছে হাজারো অতীত, হাজারো কারো কষ্টের কান্না। বদলে গেছে মানুষ, পরিবর্তন হয়েছে মানুষের স্বভাব আর বেঁচে থাকার ধরন। সময় কারোর জন্য থমকে থাকে না, জীবন ঠিকই তার নিজস্ব গতিতে এগিয়ে চলে। শুধু মাঝপথে কিছু মায়া আর স্মৃতি হৃৎপিণ্ডের দেয়ালে ক্ষত হয়ে জমে থাকে। মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর দেশ কুয়েত। এখানকার আকাশটা যেন বাংলার আকাশের মতো মায়াবী নয়, বরং এক বিশাল ধূসর ক্যানভাসের মতো স্থির। মাথার উপর গনগনে সূর্যটা মরুভূমির বুক চিরে আগুনের হলকা ঢেলে দিচ্ছে। চারদিকে ধুধু বালুরাশি, আর তার মাঝেই মাথা তুলে দাঁড়িয়ে আছে আধুনিক স্থাপত্যের সব আকাশচুম্বী অট্টালিকা। এখানে রাস্তার দুপাশে সারি সারি পাম গাছ আর মরুভূমির তপ্ত বাতাস এক অদ্ভুত রুক্ষতা তৈরি করে রেখেছে। শহরের একপাশে নীল পারস্য উপসাগর, মরুভূমির আগুনের পাশে এই সমুদ্রটা যেন এক টুকরো প্রশান্তি। সাগরের নীল জলরাশি তীরের পাথুরে দেয়ালে আছড়ে পড়ছে অবিরত। এখানকার সমুদ্রের ঢেউগুলো খুব একটা উত্তাল নয়, তবে এক গভীর গম্ভীরতা আছে তার অন্তরে। তীরের মারিনাগুলোতে বিলাসবহুল সব ইয়াট নোঙর করা, আর সমুদ্রের নোনা বাতাস মরুভূমির উষ্ণতার সাথে মিশে এক অদ্ভুত আবহ তৈরি করেছে। বিকেলের পরন্ত রোদ যখন পারস্য উপসাগরের ওপর আছড়ে পড়ে, তখন মনে হয় সাগরের বুকে কেউ হাজার হাজার হীরা ছড়িয়ে দিয়েছে। এই সমুদ্রের বিশালতা আর মরুভূমির এই নিঃসঙ্গতা যেন একে অপরের পরিপূরক। ঠিক যেমন কারো বুকের ভেতরটা হাহাকারে পুড়তে থাকা মরুভূমি, আর চোখের কোণে জমে থাকা জলটুকু সেই দিগন্ত জোড়া নীল সমুদ্র। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ শুভ্রর পায়ের তলায় এসে আছড়ে পড়ছে। সমুদ্রের লোনা জলরাশির হাঁটু পানিতে দুহাত পকেটে ঢুকিয়ে একাকী বাড়িয়ে আছে সে। পরনে ধবধবে সাদা রঙের দামি টি শার্ট আর সাদা প্যান্ট, চোখে ডার্ক সানগ্লাস। সমুদ্রের অবাধ্য ঢেউগুলো বারবার ওর হাঁটু ভিজিয়ে দিচ্ছে, কিন্তু শুভ্রর সেদিকে খেয়াল নেই। ওর স্থির দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে দিগন্ত জোড়া সেই জলরাশির ওপর। ডার্ক সানগ্লাসের আড়ালে থাকা চোখ দুটি আজ ভীষণ তৃষ্ণার্ত, যা এই বিশাল নীল সমুদ্রের সাথে কোনো এক অজানাই বিলাপ করে চলেছে। গুনে গুনে 8টা মাস। এই দীর্ঘ সময়ে শুভ্র না গেছে নিজের দেশে, না নিয়েছে নিজের রক্তের সম্পর্কের কারো খোঁজ। নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে রাখার এক অদ্ভুত খেলায় মেতেছিল সে। জেদ আর অভিমানের বশবর্তী হয়ে পাষাণের মতো নিজের ফোনটাও বন্ধ করে রেখেছে। ব্যবহার করছে নতুন এক বিদেশি সিম। কিন্তু এই একাকিত্ব কতদিন? ফিরতে তো তাকে হবেই। ওই সুদূর বাংলাতেই তো মিশে আছে তার প্রাণ। প্রাণহীন দেহ নিয়ে হয়তো জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকা যায়, কিন্তু জীবন কাটানো যায় না। শুভ্রও যেন এই কটা দিন এক নির্জীব অস্তিত্ব হয়েছিল। না হেসেছে মন খুলে, না কেঁদেছে বুক ফেটে।
শুধু একটু একাকিত্বের জন্য নিজের মনটাকে পাথরের মতো শক্ত করে আগলে রেখেছিল। সমুদ্রের নীল জলরাশি আজ উৎসবে মেতেছে। শত শত মানুষ স্নান করছে, কেউ বা ঢেউয়ের ওপর শরীর ভাসিয়ে দিয়ে শুয়ে আছে। বালুচরে পর্যটকদের ভিড়, সবাই যার যার নিজস্ব অনুভূতিতে ব্যস্ত। কারো মুখে হাসি, কারো চোখে বিস্ময়। ঠিক এই রঙিন ভিড়ের মাঝে শুভ্র এক ধূসর নিঃসঙ্গ দ্বীপের মতো দাঁড়িয়ে। হঠাৎ শুভ্রর কাঁধে একটা হাতের স্পর্শ। ভাবনার সুতো ছিঁড়ে গেল মুহূর্তেই। শুভ্র ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে দেখল হিয়াদ দাঁড়িয়ে আছে। কুয়েত আসার পরই এই হিয়াদের সাথে পরিচয় হয়েছে ওর। হিয়াদও বাংলাদেশি, জীবিকার তাগিদে এই প্রবাসে পড়ে আছে। হিয়াদ হাসি মুখে শুভ্রর দিকে তাকিয়ে বলল, চুপচাপ এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? পানিতে নামবে? চলো একটু গা ভেজাই। শুভ্র পুনরায় সামনের দিকে সেই অতল জলরাশির দিকে তাকালো। খুব নিষ্পৃহ কণ্ঠে জবাব দিল, ইচ্ছে করছে না। হিয়াদ একটু অবাক হল। শুভ্রর গম্ভীর চেহারার দিকে তাকিয়ে শুধালো, কি ব্যাপার, মন খারাপ? শুভ্রর ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল। শীতল গলায় বলল, না। তাহলে? শুভ্র একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সমুদ্রের তপ্ত বাতাসের সাথে সেই দীর্ঘশ্বাস মিশিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, ভীষণ মনে পড়ছে হিয়াদ, ভীষণ মনে পড়ছে। হিয়াদ শুভ্রর কাঁধের ওপর হাতের ভর বাড়িয়ে দিল। সামনে বয়ে চলা অন্তহীন জলরাশির দিকে অপলক তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, তুমি পোলা বড্ড জেরি। ইউ আর সো স্টাবান শুভ্র। মিসও করবা আবার ফিরেও যাবা না? এ কেমন স্বভাব তোমার? শুভ্র কোনো উত্তর দিল না। তার নীরবতা যেন সমুদ্রের গর্জনের চেয়েও বেশি ভারী। হিয়াদ পুনরায় শুধালো, খুব বেশি মনে পড়ছে? শুভ্র এবার নোনা বাতাসের সাথে নিজের দীর্ঘশ্বাসটুকু মিশিয়ে দিয়ে নিচু স্বরে বলল, প্রকাশ করার মতো না। হিয়াদ এবার শুভ্রর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। একটু জোর দিয়েই বলল, তাহলে ফোনটা খোলো না ভাই, অন্তত কথা তো বলো। শুভ্রর চোখে তখনও সেই তপ্ত চাহনি। সে শান্ত গলায় জবাব দিল, খুলব। হিয়াদ এবার কিছুটা অবাক হয়েই বলল, আরে কি বলো, খুলে রাখো। যদি সে ফোন দেয়, একবার ভাবো তো সেই মানুষটার কথা, যে হয়তো ওপারে তোমার একটা ফোনের অপেক্ষায় দিন গুনছে। শুভ্রর ঠোঁটে এক বিষাদ মাখা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে ধরা গলায় বলল, আমাকে সে ফোন দেবে না। শি ইজ অ্যাফ্রেড অফ মি। সে আমায় বড্ড ভয় পায়। হিয়াদ এবার শুভ্রর বাহুতে একটা ঝাঁকুনি দিয়ে বলল, তুমি খুলে রাখো। আর কতদিন এভাবে নিজেকে খাঁচায় বন্ধ রাখবে? অতিরিক্ত কোনো কিছুই ভালো না শুভ্র, জানো তো। এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। ফোনটা অন করো। শুভ্র একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। পকেট থেকে ফোনটা বের করল সে। কোনো কিছু না ভেবেই পাওয়ার বাটন চেপে ফোনটা অন করল এবং স্ক্রিনের দিকে না তাকিয়ে দ্রুত পকেটে ঢুকিয়ে ফেলল। 8 মাস পর ফোনের সেই চেনা ভাইব্রেশনটা যেন শুভ্রর হৃৎপিণ্ডে গিয়ে আঘাত করল। হিয়াদ এবার শুভ্রর পিঠ চাপড়ে চনমনে গলায় বলল, ব্যাস এই তো, চলো এবার ক্লাবে যাই গান গাইতে। কাউকে খুব বেশি মনে পড়লে জোরে জোরে গান গাইতে হয়, এতে মনটা ফ্রেশ লাগে। মিউজিক হিলস এভরিথিং। চলো যাই। শুভ্র ক্লাবে যেতে চাইল না, কিন্তু হিয়াদ এক প্রকার জোর করেই ওকে টেনে নিয়ে আসলো। কুয়েতের এই অভিজাত ক্লাবগুলো রাতের বেলা এক অন্যরকম মায়াবী রূপ নেয়। চারদিকে নিয়ন আলোর ঝলকানি, ভারী মিউজিকের বেস যেন ফ্লোরের প্রতিটি ইঞ্চিতে কাঁপন ধরিয়ে দিচ্ছে। ক্লাব ভর্তি মানুষের ভিড়। কেউ দামি পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছে, আবার কেউ রিদমিক মিউজিকে গা ভাসিয়ে নাচছে। চারদিকে পারফিউম আর ধোঁয়ার এক নেশালো গন্ধ। হলের ঠিক মাঝখানে বিশাল আকার এক মিউজিক স্টেজ। সেখান থেকে লেজার লাইটগুলো সাপের মতো আঁকাবাঁকা হয়ে সারা ঘরে খেলে বেড়াচ্ছে। হিয়াদ শুভ্রর কাঁধে চাপ দিয়ে উত্তেজিত গলায় বলল, যাও উঠে গিয়ে গান গাও। আই ওয়ান্ট টু সি ইউ রক দিস স্টেজ। দেখতে চাই কেমন মঞ্চ কাঁপাও তুমি। শুভ্রর মেজাজ তখনও খিটখিটে। সে বিরক্তি নিয়ে চারপাশের হট্টগোল দেখছিল। সে শীতল গলায় জবাব দিল, ইচ্ছে করছে না। আমি লিভিং রাইট নাও। আমি বরং চলে যাই। বলেই শুভ্র ঘুরে যেতে নিলে হিয়াদ খপ করে ওর হাত টেনে ধরল। এক প্রকার মিনতি করে বলল, আরে ব্রো, এইটা কোনো কথা? তুমি একবার যাও, জাস্ট একটা গান বলো। ইট উইল মেক ইউ ফিল বেটার। দেখবে তোমার মনটাও ফ্রেশ লাগবে। হিয়াদ এবার আর কোনো কথা না শুনে শুভ্রকে প্রায় ধাক্কা দিয়েই স্টেজের ওপর উঠিয়ে দিল। শুভ্রর মতো সুদর্শন আর লম্বা একজন যুবককে মঞ্চে উঠতে দেখে ক্লাবের মেয়েরা হৈ হৈ করে উঠল। চারদিকে হাততালির শব্দে কান পাতা দেয়।
শুভ্র প্রথমে কিছুটা অপ্রস্তুত বোধ করলেও হঠাৎ ওর ভেতরে এক জেদ চেপে বসল। বুকের ভেতরে জমে থাকা ৮ মাসের সেই হাহাকারগুলো যেন আজ চিৎকার করে বেরিয়ে আসতে চাইছে। শুভ্র পাশ থেকে একটা ইলেকট্রিক গিটার তুলে নিল। স্ট্র্যাপটা কাঁধে ঝুলিয়ে নিয়ে সে একদম শান্ত হয়ে দাঁড়ালো। মাথার ওপর স্পটলাইটগুলো লাল নীল হয়ে ওর চেহারায় বিচ্ছুরিত হচ্ছে। শুভ্র একবার লম্বা দম নিয়ে চোখ দুটো বন্ধ করল। পরক্ষণেই গিটারের তারে আঙুল ছোঁয়ালো সে। টুংটাং শব্দে গিটারের ঝংকার উঠতেই পুরো ক্লাব নিস্তব্ধ হয়ে গেল। শুভ্র তার সমস্ত রাগ আর অভিমান ঢেলে দিয়ে গিটার বাজাতে লাগল। ওর আঙুলের প্রতিটি ছোঁয়ায় যেন এক একটা না বলা যন্ত্রণার সুর বেজে উঠছে। স্পটলাইটের তীব্র আলো শুভ্রর সাদা টি শার্ট আর ঘামতে থাকা কপালে এসে বার আছড়ে পড়ছে। মঞ্চে দাঁড়িয়ে শুভ্র তখন এক রহস্যময় জাদুকর, যে সুরের মায়ায় চারপাশকে পাথর করে দেওয়ার ক্ষমতা রাখল। শুভ্র চোখ দুটো বন্ধ করল। অন্ধকারের বুক চিরে হৃদির সেই অভিমানী মায়াবী হাসি মাখা মুখটা ভেসে উঠল। সেই চিরচেনা গাল বেয়ে পড়া পানি আর মিটিমিটি হাসির এক অদ্ভুত মিশ্রণ। শুভ্রর আঙ্গুলগুলো তখন গিটারের তারে এক উন্মাদনার ঝড় তুলল। সে ধীর কিন্তু নেশালো এক কণ্ঠে গাইতে শুরু করল।